সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, পাকিস্তান অনেক বড় আঞ্চলিক নেতা হয়ে উঠছে নাকি সামরিক দিক দিয়ে? কুয়েত আজকে পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সামরিক চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কুয়েত পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম কিনবে, প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে। এদিকে আজকেই খবর বের হয়েছে, বেশ কিছুদিন ধরে যে বিষয়টি জল্পনা কল্পনার ভেতরে ছিল সেই বিষয়টি নিয়ে আজকে খবর বের হয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব, এই তিনটি দেশ নেটো জোটের মতো করে একটা জোট করতে যাচ্ছে, সামরিক জোট, একদম সামরিক জোট। এই তিন দেশের যে চুক্তি হবে তাতে কথা থাকবে এইরকম যে এক দেশ কোনো দেশের মাধ্যমে আক্রান্ত হলে, হামলা হলে ধরে নেওয়া হবে তিন দেশই আক্রান্ত হয়েছে, তিন দেশই হামলার শিকার হয়েছে এবং তিন দেশ একসাথে মোকাবেলা করবে। এখানে প্রশ্ন হচ্ছে, এই জায়গায় নেতৃত্ব দেবে কে? নেটো জোটের নেতা আমেরিকা, এই যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এদের নেতা কে হবে? এবং এই জোট হলে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কি ধরনের পরিবর্তন আসবে? এই জোটে কি বাংলাদেশও যুক্ত হবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আগে একটু কৈফিয়তের মতো বলি, এই আলোচনাটা কিন্তু অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক না। টক উইথ সিরাজ ইনসাইটে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, বাণিজ্য, ব্যবসা, কৌশলগত অবস্থান, ভূ রাজনীতি, অনেক কিছু নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু এখানে যেহেতু পাকিস্তান আছে, বাংলাদেশের এইখানে জড়িত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং পাকিস্তান বা এই যে একটা সম্ভাব্য জোট হতে যাচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে, এর পেছনে আরও কে থাকছে, এই নাটের গুরুটা কে আসলে, এবং এই যে জোটটা হবে, এই জোটের মূল উদ্দেশ্যটা কি হবে? তিন দেশের নিরাপত্তা রক্ষা, নাকি এখানে পেছনে বসে কেউ কলকাঠি নাড়বে, তার বাণিজ্য, তার ব্যবসা, তার সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম এখানে বিক্রি করবে? আসলে কি? চলুন আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। প্রথমে আমি পাকিস্তান এবং কুয়েতের আলোচনাটা করে নিই। পাকিস্তান এবং কুয়েতের সাথে আজকে একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে কুয়েতের পক্ষ থেকে যে দুই দেশ সামরিক চুক্তি করেছে। সামরিক চুক্তির মানেই হচ্ছে, এখনও ঠিক এইভাবে আসেনি, তবে ধরে নেওয়া যায় যে সামরিক চুক্তি কুয়েত যখন করেছে পাকিস্তানের সাথে, তার মানে হচ্ছে যে কুয়েতের নিরাপত্তা বিষয়টা পাকিস্তান এখন থেকে আনুষ্ঠানিকভাবে দেখবে, অথবা পাকিস্তান এবং কুয়েতের ভেতরে হয়তো এইরকম চুক্তি হয়েছে যে কুয়েতের ভূমিতে আঘাত হানলে পাকিস্তানের ভূমিতে আঘাত হানা হবে বলে ধরে নেওয়া হবে। এটা এখনও পরিষ্কার না, কিন্তু যে বিষয়গুলো পরিষ্কার তা হচ্ছে এই যে এই চুক্তির আওতায় কুয়েত এবং পাকিস্তান যৌথ সামরিক মহড়া চালাবে, প্রশিক্ষণ দেবে পাকিস্তানি সামরিক বাহিনী কুয়েতের সামরিক বাহিনীকে, এবং কুয়েত পাকিস্তান থেকে সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম যত যা কিছু কিনবে। তার মানে দাঁড়াচ্ছে এখানে পাকিস্তানের একটা বড় রকমের ব্যবসা হচ্ছে, এবং এই চুক্তির ভেতরে $800 বিলিয়ন একটা চুক্তি আছে। এই $800 বিলিয়ন মূল্যে কুয়েত পাকিস্তান থেকে সামরিক সরঞ্জাম কিনবে। পাকিস্তান থেকে কুয়েত সামরিক সরঞ্জাম কি কিনবে, পাকিস্তানের মেইনলি কি বিক্রি করার মতো আছে, হয়তো অনেক কিছু থাকতে পারে। এর ভেতরে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে JF-17 থান্ডার ফাইটার, যেটা এটা চীনের প্রযুক্তিতে পাকিস্তানে এই বিমানটা তৈরি। এটা হলো পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। এছাড়া পাকিস্তান নিজে বেশ কিছু ক্ষেপণাস্ত্র, শাহিন ক্ষেপণাস্ত্র, তারপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম এগুলো তৈরি করে, সেই সমস্ত জিনিস কিনবে। তবে এখানে সবচেয়ে বড় যে ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান কুয়েতের নিরাপত্তার দিকটা নিজেরা দেখবে, যেটা এতদিন সৌদি আরবের বিষয়টা দেখতো পাকিস্তান, অনেকটা সেরকম। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কুয়েত এই মুহূর্তে পাকিস্তানের সাথে কেন চুক্তির ঘোষণা দিল, কেন চুক্তি করলো?
পারস্য উপসাগরীয় যে দেশগুলো, আরব দেশগুলো, তাদের নিরাপত্তা দেখার দায় দায়িত্ব তো এতদিন ধরে পালন করে আসছে, কয়েক দশক ধরে আমেরিকা। তাহলে এখন নতুন করে কুয়েত কেন পাকিস্তানের সাথে এই চুক্তি করতে গেল? এখানেই প্রশ্ন আসছে, আমেরিকা কি তাহলে কুয়েতের নিরাপত্তা দিতে পারলো না? অথবা কুয়েত কি মনে করছে যে আমেরিকার কাছ থেকে আসলে নিরাপত্তা নিয়ে বাঁচা যাবে না? অথবা এমন কি তারা ভাবছে যে পাকিস্তানের সাথে এই সামরিক চুক্তি করার প্রেক্ষাপটে ইরান আর কুয়েতের গায়ে হাত দিতে পারবে না, অর্থাৎ কুয়েতের সাথে ইরানের কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ ইরান কুয়েতের দিকে অভিযান চালাতে পারবে না, কুয়েতের উপর হামলা চালাতে পারবে না। ব্যাপারটা কি তাই? নাকি পেছন থেকে ওই যে বলেছে যে একজন নাটের গুরু আছে, সেই নাটের গুরু কলকাঠি নাড়িয়ে পাকিস্তানকে পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার দায় দায়িত্বের খানিকটা কাঁধে নিতে উৎসাহিত করে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে সেই নাটের গুরু, সেই পেছনে বসে থাকা সেই দেশটি? ব্যাপারটা কি তাই? কে সেই দেশটি আপনারা কল্পনা করুন তো। এপাশে পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি হয়েছে, আবার পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক চুক্তি হবে নেটো জোটের মতো 3 দেশের ভেতরে। এমন চুক্তি থাকবে যে কোনো দেশ যদি আক্রান্ত হয়, কারোর উপর যদি কেউ হামলা চালায়, তাহলে বাকি 2 দেশ অর্থাৎ 3 দেশ মিলে সেই আক্রমণকারী দেশকে প্রতিহত করবে। এখানেও প্রশ্ন হচ্ছে যে আমেরিকা কি তাহলে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাচ্ছে কিনা? আমেরিকা সৌদি আরবের নিরাপত্তা দেখার দায়িত্ব পালন করেছে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্দান, সবার। সৌদি আরব যদি পাকিস্তান এবং কুয়েতে, পাকিস্তান এবং সৌদি আরব যদি পাকিস্তান এবং তুরস্কের সাথে এই রকম নেটো জোটের আদলে একটা চুক্তি করে, তাহলে এখানে প্রশ্ন আসছে, সৌদি আরব কি আমেরিকা থেকে নিরাপত্তা চায় না? আমেরিকা কি সৌদি আরবের নিরাপত্তা দিতে পারলো না? কিংবা আমেরিকাকে কি সৌদি আরব যথেষ্ট মনে করছে না? নাকি ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরব নিজের চোখে দেখেছে যে এই আমেরিকার পক্ষে তার নিরাপত্তা দেওয়া সম্ভব না? ব্যাপারটি কি তাই? তো ব্যাপারটা যাই হোক, মোটা দাগে একটা কথা বলে নিই আপনাদেরকে, খেয়াল করবেন, আমার কথা মিলিয়ে নেবেন, বাস্তবতার সাথে মিলছে কিনা দেখবেন। এখানে সৌদি আরব এবং তুরস্ক দুটো দেশই আমেরিকার প্রতারণার শিকার বা বিশ্বাসঘাতকতার শিকার বলছে অন্তত তারা। কীরকম? সৌদি আরবকে ডোনাল্ড ট্রাম্প পরমাণু প্রযুক্তি দেবে বলে চুক্তি করেছে। চুক্তি করার কয়েক ঘন্টা পরে গিয়ে বলছে, না না, এই চুক্তি বাস্তবায়ন হবে যদি তুমি ইসরায়েলকে স্বীকৃতি দাও, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করো, ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করো। সৌদি আরব বলছে, তোমার সাথে তো আমার এই কথা ছিল না, তোমার সাথে আমার চুক্তি হয়েছে, তুমি টাকা নিবা, আমার এখানে তুমি পরমাণু কর্মসূচি চালু করে দিবা, আমি আমার মতো করে কাজ করব। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপার তো ছিল না। তাহলে আমেরিকা পরিষ্কার করে বলেছে যে ছিল কি ছিল না অত কথার দরকার নেই, এখন এইটা শর্ত, ইসরায়েলকে স্বীকৃতি দেবা, আব্রাহাম অ্যাকর্ডে সই করবা এবং আমার কাছ থেকে পরমাণু প্রযুক্তি নিবা। এটা সৌদি আরব নিতে রাজি না, অথবা আমেরিকা বলছে তাহলে গুড বাই টাটা। সৌদি আরব চুক্তি করেও পরমাণু কর্মসূচি হয়তো পাবে না। এখানে পেছন থেকে অবশ্যই ইসরায়েল বাধা দিচ্ছে। অবশ্য তুরস্ক আমেরিকার কাছে বহু কোটি টাকা দিয়ে রেখেছে F-35 যুদ্ধ বিমান কিনবে বলে, তারপরে বহু বছর চলে গেছে, আমেরিকা F-35 দেয়নি। ভেতর কি কি ঘটনা তা তো আপনারা সবাই কম বেশি জানেন। রাশিয়া থেকে S-400 পরবর্তীতে কিনেছে আমেরিকার উপর রাগ করে। এখন আমেরিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প সেদিন এসে বলে গেছে, তিনি তো অতি বুদ্ধিমান, অতি চালাক, তিনি এসে বলে গেছেন নেটো জোটের শীর্ষ সম্মেলনে যখন আঙ্কারা আসছিলেন 2 সপ্তাহ আগে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মিস্টার এরদোগান, আপনি যদি রাশিয়ার S-400 বাদ দিয়ে দেন, ফেলে দেন, ভেঙে চুরে ফেলেন, বিক্রি করে দেন বা রাশিয়াকে ফেরত দেন, তাহলে আপনাকে আমরা F-35 দিতে পারি।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে ডিল মেকার দাবি করে, তিনি খুব চুক্তি করতে পারেন। কিসের চুক্তি? বাহুল্য কথা। চুক্তি তিনি করতে পারেন না। চুক্তি তিনি একটা নাম কাগজে করে সেটা লঙ্ঘন করতে পারেন, ভাঙতে পারেন, ব্যাপারটা তাই দেখা যাচ্ছে। যাই হোক, তুরস্ক তো একদম খুশিতে বাগবাগ, খুব দামি পিস্তল একটা উপহার দিয়ে দিল, অন্য অন্য নেতাদেরকেও দিতে হয় তাই দিল। এখন নতুন করে খবর এসেছে যে মার্কিন কংগ্রেস তুরস্ককে F-35 দেওয়ার ক্লিয়ারেন্স দিচ্ছে না। সে কথা আমি গতকালকে বলেছি। তার মানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সৌদি আরবের মতোই অনেকটা প্রতারণার শিকার হলেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। অর্থাৎ দেখালেন তিনি ধরুন আম, আর দেওয়ার সময় দিচ্ছে আমরা। আমরা কি এক জিনিস নাকি? এই যে তুরস্ক এবং সৌদি আরব আমেরিকার কাছ থেকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শিকার হলো বলে মোটামুটিভাবে ধরে নেওয়া যাচ্ছে, বলা হচ্ছে, কথাটা এভাবেই চলছে। এখন এই দুই ব্যক্তি, হতাশাগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ দুই হতাশাগ্রস্ত দেশ, তারা কি এখন পাকিস্তানের সাথে জোট বেঁধে অনেকটা আমেরিকা থেকে দূরে সরে আসতে চাইছে? তাহলে এখানে কি পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হিসেবে এই জোটের নেতা হবে? সবার আগে যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে আর একটু গভীরে ডুব দিই। এই যে সৌদি আরব পাকিস্তানের সাথে এত এত চুক্তি করছে, তাহলে তারাও আমেরিকার উপর ভরসা করছে না, এটা মোটামুটি ধরে নিতে হবে। তারা ভরসা করতে যাচ্ছে খানিকটা তুরস্কের উপরে, খানিকটা পাকিস্তানের উপরে। পাকিস্তান এখানে কিভাবে সৌদি আরবের এত বিরাট চাহিদা বা এত বড় প্রয়োজন মেটাবে? পেছন থেকে কেউ কি আসলে পাকিস্তানকে ঠেলে দিল কিনা? হ্যাঁ, হতে পারে। এবং সেই দেশটি হচ্ছে এশিয়ার জায়ান্ট চীন। আপনারা সবাই জানেন চীনের সাথে পাকিস্তানের ব্যাপক সম্পর্ক, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ, গভীর, সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক দিয়ে, ভৌগোলিক সব দিক দিয়ে। এই যে গভীর সম্পর্ক, এই সম্পর্ক পাকিস্তানের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যে আরো অনেক বেশি বিস্তৃত করতে চায়। চীনের সাথে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক হয়তো আছে খানিকটা, কিন্তু পাকিস্তানের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যে এইটা প্রতিষ্ঠা করা আরো বেশি সহজ। তার মানে এই যে পাকিস্তানের সাথে সৌদি আরবের বা কুয়েতের যে চুক্তি হতে যাচ্ছে বা হয়েছে, এখানে আমরা সবাই ধরে নিতে পারি চীনের একটা বিশেষ প্রভাব থাকবে। চীনের অস্ত্র পাকিস্তানের কাছে যাবে বা পাকিস্তান বিশেষ সুবিধা নেবে চীন থেকে, নিয়ে সেই অস্ত্র আবার সৌদি আরব, কুয়েত, কাতার, এসব বাহরাইন, এ সমস্ত দেশের কাছে হয়তো বিক্রি করবে। এপাশে ইয়েমেনের সাথে সৌদি আরবের যে সংকট, এই সংকটে কিন্তু পাকিস্তান শুরু থেকেই জড়ায়নি। নওয়াজ শরীফ তখন প্রধানমন্ত্রী, সৌদি আরবের রাজা সালমান নওয়াজ শরীফকে ডাকলেন। নওয়াজ শরীফ গিয়ে প্রস্তাব দিলেন যে আমি মধ্যস্থতা করতে পারি কিনা। বললেন যে তোমার মধ্যস্থতা করার দরকার নেই, তুমি আমাদের সাথে আছো নাকি নেই সেটা বলো। একেবারে ডাইরেক্ট এই কথা বলেছিল। সৌদি আরবের বর্তমান রাজা যে সালমান, মোহাম্মদ বিন সালমানের বাবা, তিনি, নওয়াজ শরীফ অত্যন্ত কৌশলে সেই যুদ্ধে জড়ায়নি। কারণ একদম নিকটতম প্রতিবেশী দেশ, আরব দেশ, সব মুসলিম দেশ, এখানে পাকিস্তান জড়িয়ে যাওয়া মানে সর্বনাশ, আঞ্চলিক বিরাট বড় ক্রাইসিস তৈরি হবে। এখন সৌদি আরবের সাথে পাকিস্তানের চুক্তি থাকার পরেও হুতিদের সাথে সৌদি আরবের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু পাকিস্তান জড়িয়ে যায়নি। একটা বিবৃতি দিয়েছিল ওই পর্যন্তই, তারপরে আর কোনো কথা হয়নি। চীন থামিয়েছে যে ডোন্ট গো অ্যাহেড, সামনে যায়ও না, পাকিস্তানকে ঠেকিয়েছে। এটা আঞ্চলিক ব্যাপার, এখানে আমারও স্বার্থ আছে, তোমারও স্বার্থ আছে, আরবদের সাথে মুসলিম বিশ্বের স্বার্থ, ইরানের স্বার্থ, অনেক কিছু হিসাব নিকাশ আছে। এখানে ভারত ঢুকে যাবে, নানান কাহিনী হবে, অত জটিলতায় যেও না। এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এখানে আমেরিকার ঝামেলা আছে। অতএব পাকিস্তান, তুমি সৌদি আরব এবং ইয়েমেনের ক্রাইসিসে জড়ায় না, মধ্যস্থতাকারী হিসেবে আছো, সেটা চেষ্টা করো। এই জায়গা থেকে চীনের প্রভাব, প্রতিপত্তি, তার ব্যবসা বাণিজ্য, অস্ত্র ব্যবসা সবই থাকবে ফ্রন্টলাইনে পাকিস্তান, পেছন থেকে চীনের প্রভাব, চীনের বুদ্ধি, পরামর্শ, কৌশল এবং চীনের সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি, অনেক কিছু পাকিস্তানের মধ্য দিয়ে
মধ্যপ্রাচ্যের বাজার দখল করবে, মধ্যপ্রাচ্যে ঢুকে যাবে। সেক্ষেত্রে আমেরিকার অস্ত্র বাজার, আমেরিকার সামরিক প্রভাব, আমেরিকার রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যে অনেক কিছু কমে যাবে। যখনই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এই বলয়টা গড়ে উঠবে এবং সেখানে চীনের প্রকাশ্য প্রভাব থাকবে অস্ত্র, রাজনৈতিক সব দিক দিয়ে, তখন আমেরিকা তার সামরিক বাহিনী এবং তার প্রতিরক্ষা সরঞ্জাম অনেক কিছু এখান থেকে গুটিয়ে নিতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে পাকিস্তানের সাথে কুয়েতের এবং পাকিস্তানের সাথে সৌদি আরবের আর পাকিস্তানের সাথে তুরস্ক এবং সৌদি আরবের এই যে বহুমুখী যে সমস্ত চুক্তি হতে হচ্ছে এগুলোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্রে, ভূ রাজনীতিতে, কৌশলগত, নিরাপত্তা, সামরিক সমস্ত সব জায়গায় যে সমস্ত পরিবর্তন আসতে যাচ্ছে তার বিরাট বড় অংশের ভাগিদার হবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এই যে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, কুয়েত এদের যে বলয়টা গড়ে উঠবে, এই বলয়ের সাথে ইরানের সম্পর্ক কি হবে সেটা একটা প্রশ্ন। তার চেয়ে বড় কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু এখানে থাকবে না। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল এবং ভারত তারা কিন্তু আর একটা বলয় গড়ছে, সেখানে আমেরিকা থাকবে। তার মানে এই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন করে ভিন্ন কিছু বলয় গড়ে উঠবে, যেখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে আর পাকিস্তানের এবং চীনের একটা গুরুত্বপূর্ণ রোল থাকবে। তার মানে এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জোট হতে যাচ্ছে, কিন্তু তার প্রভাব, তার ছোঁয়া, তার আঁচ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে এবং সামরিক নীতিতে ব্যাপকভাবে পড়বে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনাদের কাছে একটা মতামত জানতে চাই, এই মতামতটা আপনারা কমেন্টে জানাতে পারেন। সেটা হচ্ছে, আমি যে বললাম যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কুয়েত এই যে বহুমুখী এক বা একাধিক চুক্তি, এই চুক্তির প্রভাব কি আসলে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পড়তে যাচ্ছে কিনা, আমার বিশ্লেষণের সাথে আপনারা কে কতটুকু একমত, আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর আবারও বলি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।